তো ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন একটা চাল দিয়েছেন যা নিয়ে সারা বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। হরমুজ প্রণালীতে এই যে অবরোধ, এর পেছনে আসল উদ্দেশ্যটা ঠিক কী, আর এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে, চলুন আজ সেটা একটু তলিয়ে দেখা যাক। প্রশ্নটা হল, হরমুজ প্রণালীর এই অবরোধ, এটা কি ট্রাম্পের একটা মাস্টার স্ট্রোক যা ইরানকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে, নাকি এটা এমন একটা মারাত্মক ভুল যা পুরো বিশ্বকে একটা নতুন সংকটের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজব। কিন্তু প্রশ্ন হল, ট্রাম্প হঠাৎ করে এত বড়, এত কঠিন একটা পদক্ষেপ নিতে গেলেন কেন? এর পেছনের কারণগুলো বুঝতে হলে আমাদের একটু পেছনের ঘটনাগুলো দেখতে হবে। দেখুন, ব্যাপারটা হল ৬ সপ্তাহ আগে ট্রাম্পের ধারণা ছিল যে তার চাপে ইরান হয়তো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে যা ঘটেছে তার উল্টো। ইরান এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ আর প্রতিরোধের জন্য একদম তৈরি। মানে ট্রাম্পের পরিকল্পনাটা শুরুতেই একটা বড় ধাক্কা খেয়েছে। আর ঠিক এই অবস্থাতেই ট্রাম্প তার তুরুপের তাসটা খেললেন, হরমুজ প্রণালীর উপর একটা সম্পূর্ণ ডাবল ব্লকেড। এর মানে কিন্তু শুধু জলপথে নয়, আকাশপথেও করা অবরোধ। তার আশা, এই চরম পদক্ষেপটাই হয়তো ইরানকে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে। কিন্তু এই হরমুজ প্রণালী, এটা নিয়ে এত মাতামাতি কেন? কেন এটা এত গুরুত্বপূর্ণ যে এটাকে ঘিরে একটা বিশ্বযুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর ভৌগোলিক অবস্থানে। আসলে হরমুজ প্রণালীকে বলা যেতে পারে বিশ্ব অর্থনীতির লাইফলাইন। মাত্র ৫০ কিলোমিটার চওড়া এই সরু জলপথটা ইরানের উপকূলের একেবারে গা ঘেঁষে চলে গেছে, যা এটিকে কৌশলগতভাবে অসম্ভব সংবেদনশীল করে তুলেছে। একবার চিন্তা করে দেখুন, সারা দুনিয়ার মোট তেল আর গ্যাসের ৫ ভাগের ১ ভাগ, মানে 20%, এই ছোট্ট একটা পথ দিয়েই কিন্তু যাতায়াত করে। তার মানে যে এই প্রণালীকে নিয়ন্ত্রণ করবে, সে আসলে বিশ্ব অর্থনীতির নাটাইটা নিজের হাতে রাখতে পারবে। এই অবরোধের আগে ইরান কিন্তু তার এই ভৌগোলিক অবস্থানকে দারুণভাবে কাজে লাগাচ্ছিল। তারা একরকম একটা টোল গেট সিস্টেম চালু করে ফেলেছিল। মানে চীনের মতো বন্ধু দেশগুলো ফ্রিতে চলে যেত, কিন্তু অন্য দেশগুলো ট্যাঙ্কার থেকে লক্ষ লক্ষ ডলার টোল আদায় করা হতো। ট্রাম্প ঠিক এই জিনিসটাকেই আর্থিক সন্ত্রাসবাদ নাম দিয়ে তার অবরোধকে জায়েজ করার চেষ্টা করেছেন। তো ট্রাম্পের এই প্ল্যানটা শুনতে তো বেশ সোজাসাপটা লাগছে, তাই না? কিন্তু বাস্তবে কি এটা কাজ করবে? চলুন এই অবরোধের পেছনের যুক্তি আর এর দুর্বলতাগুলো এবার একটু বিশ্লেষণ করে দেখা যাক। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে এই কৌশলের সবচেয়ে বড় সমস্যাটা। আমেরিকা ইরানকে কোণঠাসা করতে গিয়ে আসলে পুরো বিশ্ব অর্থনীতিকেই একটা বিরাট ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এর ফল হতে পারে একটা ভয়াবহ বিশ্বমন্দা, যার আজ কিন্তু কম বেশি সবার গায়ে লাগবে। আমেরিকার ক্যালকুলেশনটা কিন্তু বেশ সিম্পল। তারা ধরে নিয়েছে পুরো খেলাটা হবে মাত্র ২ সপ্তাহের। তাদের ধারণা, প্রথম সপ্তাহে ইরান তার জমানো তেল ব্যবহার করে কোনোমতে টিকে থাকবে, কিন্তু দ্বিতীয় সপ্তাহেই তাদের তেলের ভাণ্ডার খালি হয়ে যাবে, আর তখন তারা তেলের কূপগুলো বন্ধ করতে বাধ্য হবে। আর এর ফলে তাদের অর্থনীতি একেবারে ভেঙে পড়বে। কিন্তু আপাতদৃষ্টিতে এই যে নিখুঁত একটা প্ল্যান, এর মধ্যেই কিন্তু অনেক বড় বড় ফাঁক রয়ে গেছে। আমেরিকা ইরানের প্রতিশোধ নেওয়ার ক্ষমতাকে বেশ ছোট করে দেখছে। বিমার খরচ এমন আকাশছোঁয়া হয়ে যাবে যে জাহাজ চলাচলই হয়তো বন্ধ হয়ে যাবে। এর ফলে খোদ আমেরিকার অর্থনীতিতেই জ্বালানির দাম হু হু করে বাড়বে। আর সবথেকে বড় কথা হলো, ইরানের উপকূল থেকে নিরাপদ দূরত্বে থেকে এই অবরোধ কার্যকর করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এই পুরো পরিকল্পনার সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কে বলুন তো? চীন। দেখুন, চীন ইরানের তেলের প্রায় ৮০ থেকে ৯০% একাই কেনে। তো তারা যে এই অবরোধ সহজে মেনে নেবে না, তা তো বোঝাই যাচ্ছে। এর মধ্যেই খবর আসছে যে একটা চীনা ট্যাঙ্কার এই অবরোধকে পাত্তা না দিয়ে চলে গেছে। এটা আসলে আমেরিকার জন্য একটা বড় পরীক্ষা। এখন ট্রাম্প কি চীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? পরিস্থিতি কিন্তু খুবই জটিল। তো এই যে বিশ্বজুড়ে ক্ষমতার লড়াই চলছে, এখানে ভারতের অবস্থানটা ঠিক কোথায়? চলুন এবার দেখা যাক এই সংকটের সরাসরি প্রভাব ভারতের ওপর কিভাবে পড়তে চলেছে। এত দূরের একটা ভূরাজনৈতিক সংঘাত, এটা আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ঠিক কী প্রভাব ফেলবে, এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে। ভারতের জন্য কিন্তু পরিস্থিতিটা বেশ চিন্তার। জ্বালানির দাম বাড়বে, এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে, সস্তায় ইরানি তেল পাওয়ার সুযোগটাও হাতছাড়া হবে, আর আন্তর্জাতিক বাজারে তেলের জন্য প্রতিযোগিতা আরও বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, এই পরিস্থিতিতে ভারতের দর কষাকষির ক্ষমতাও কিন্তু খুব সীমিত। এই যে ভারত আর চীনের পরিস্থিতি, এটা পাশাপাশি রাখলেই পরিষ্কার হয়ে যায় যে ভারত কতটা ঝুঁকিপূর্ণ একটা জায়গায় আছে। একদিকে চীনের তেল কেনার অনেক বিকল্প আছে, আর আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতাও আছে।
অন্যদিকে ভারতের জ্বালানির 50%-এরও বেশি এই হরমুজের ওপর নির্ভরশীল, আর কূটনীতিকভাবেও ভারত প্রায় একা। আচ্ছা, এই যে এত কঠোর একটা বৈদেশিক নীতি, এর পেছনে কি শুধুই ভূরাজনৈতিক কারণ আছে, নাকি এর আড়ালে অন্য কোনো গভীর রাজনীতির খেলা চলছে? চলুন শেষ অংশে আমরা সেই রহস্যটা বোঝার চেষ্টা করি। আসলে অনেক বিশেষজ্ঞই মনে করছেন এই সংঘাতটা ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনের জন্যই একটা বিরাট সুযোগ। এর মাধ্যমে তারা নিজেদের দেশের ভেতরে সমস্যা থেকে মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। ট্রাম্পের জনপ্রিয়তা এখন যে জায়গায় এসে ঠেকেছে সেটা রীতিমতো ঐতিহাসিক। এমনকি পদত্যাগের আগে রিচার্ড নিক্সনের জনপ্রিয়তাও এর চেয়ে বেশি ছিল। এই একটা তথ্যই বলে দেয় যে তিনি দেশের ভেতরে ঠিক কতটা রাজনৈতিক চাপের মধ্যে আছেন। নেতানিয়াহুর এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একেবারে স্পষ্ট করে দেয় যে আমেরিকার নীতির ওপর ইসরায়েলের প্রভাব ঠিক কতটা গভীর। ভাবুন একবার, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নাকি তাকে প্রতিদিন রিপোর্ট করেন। এই বক্তব্যটাই কিন্তু অনেক কিছুর ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, আমেরিকাতেই কিন্তু ট্রাম্পের মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একটা সমীক্ষায় 61% আমেরিকানই তাকে খামখেয়ালি মনে করেন, আর তার অদ্ভুত সব টুইট আর হুমকির কারণে 25তম সংশোধনী প্রয়োগ করে তাকে পদ থেকে সরানোর দাবিও কিন্তু জোরালো হচ্ছে। তাহলে আসল লক্ষ্যটা ঠিক কি? ইরানের সরকার বদলানো, নাকি ট্রাম্প আর নেতানিয়াহুর নিজেদের রাজনৈতিক কুর্সি বাঁচানো? এই প্রশ্নটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ধাঁধা, আর এর উত্তরের উপরই হয়তো নির্ভর করছে আগামী দিনের পৃথিবীর গতিপথ।